ফিন বাংলা ভয়েসের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমি আছি আপনাদের সাথে SM আলম ফিনল্যান্ড থেকে। আমি আজকেও বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করব। আজকে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স বা কার্যক্রমের গতি প্রকৃতি সেগুলো নিয়ে আমাকে ভাবিয়েছে অনেক কিছু। বিশেষ করে আজকের পত্রপত্রিকায় যে সমস্ত খবরাখবর দেখছি সারাদিন, তা থেকে দুটি বিষয় আমার মনে হয় যে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইব। আমি জানি না আপনারা কীভাবে ভাবছেন ওই বিষয়গুলোতে, কিন্তু এটি আমার পর্যবেক্ষণ এবং মতামত। একটি হলো বাংলাদেশের ISPR এর থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশ আর্মি তারা নিজেরা স্বীকার করেছে যে 627 জনকে তারা আশ্রয় দিয়েছিল, তার মধ্যে থেকে 615 জনকে ছেড়ে দিয়েছে। আর এখনও 8 জন বা 7 জন মেবি তাদের হেফাজতে আছে। আর আমরা তো দেখতেই পেয়েছি বাকি কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে পুলিশের কাছে, যেরকম সালমান এফ রহমান, আনিসুল হক, তারপরে আমাদের সাবেক ওই ICT প্রতিমন্ত্রী পলক, শামসুল ইসলাম চুকু সহ আরও ছাত্রলীগের একজন নেতা, এই সহ মোট 5 জন কিন্তু পুলিশের হেফাজতে গ্রেপ্তার হয়েছে। তারা এখন রিমান্ডে আছে, আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আর ঠিক এই মুহূর্তে যখন বাংলাদেশের মানুষের মধ্যে কানাঘুষা চলছিল এবং সবাই হয়তো বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল কতজনকে বাংলাদেশ মিলিটারি বা সেনাবাহিনী আশ্রয় দিয়েছে কিংবা আটক, আশ্রয়ের কথাটি হয়তো জনমনে ওভাবে ছিল না। সবাই হয়তো ভেবেছে কতজনকে তারা আটক রেখেছে। কারণ যখন সংঘর্ষ চলছিল 5 তারিখে পর্যন্ত, তখন কিন্তু এয়ারপোর্ট থেকেও এই বাংলাদেশ সেনাবাহিনী অনেককে আটক করে নিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। তো তারই ধারাবাহিকতায় পরবর্তীতে পলক এবং ওই সৈকত ছাত্রলীগের নেতা, তাকে হয়তো খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেটিও কিন্তু সাধারণ জনমনে এবং ব্যক্তিগতভাবে আমাকেও ভাবিয়েছে যে তাদের কিন্তু সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অন্য একটি জায়গা থেকে। এবং একই রকমভাবে আনিসুল হক এবং সালমান এফ রহমানকেও কিন্তু অন্য আরেকটি জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যদিও এখনও পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই তারা সেনা হেফাজতেই ছিল, এবং সাধারণ মানুষ হয়তো একই রকম বিশ্বাসটি করে থাকে। ঠিক আজকে ISPR এর পক্ষ থেকে বক্তব্য এসেছে, বিবৃতি এসেছে, এবং সেটা থেকে স্পষ্ট যে তারা কিছু মানুষকে সেনা হেফাজতে আশ্রয় দিয়েছে এবং কেন দিয়েছে সেটারও ব্যাখ্যা তারা দিয়েছে। এবং সেখানে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে 627 জনের তালিকাতে অলরেডি কোন ক্যাটাগরিতে কতজন সেটার হিসাবও কিন্তু দিয়েছে। কিন্তু তারা সুস্পষ্ট করে বলেনি যে কোন 627 জনকে তারা গ্রেপ্তার করেছে কিংবা তাদের নামের তালিকা কিন্তু আমরা জানতে পারিনি, যার জন্য এই যে ধোঁয়াশা বা অস্পষ্টতা কিন্তু থেকেই গেছে। কিন্তু আমার বিশ্লেষণটি অন্য জায়গায়। আসলেও কি সেনাবাহিনী 615 জনকে তাদের জীবন সংখ্যা কিংবা বর্তমান পরিস্থিতির বিবেচনা করে ছেড়ে দিয়েছে? এটি কি একটি কৌশল নাকি সত্যি ছেড়ে দিয়েছে? যদি সত্যি ছেড়ে দিয়ে থাকে তাহলে জনমনের যে প্রশ্নটি উঠেছে সেই প্রশ্নর আকারটি আরও বড় হবে, এবং সেনাবাহিনী সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা ভিন্ন রকম হবে, এবং এটি মনে হয় ঠিক হয়নি। কারণ যে 615 জনকে সেনাবাহিনীর হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে এসছে, সেটি কিসের উপর ভিত্তি করে, কোন ক্যাটাগরিতে তারা বুঝতে পারলেন যে তারা দেশের জন্য ক্ষতিকর নয় কিংবা তাদেরকে আইনের আশ্রয়ে আনা উচিত হবে না, সেটির একটি ব্যাখ্যাও কিন্তু তাদেরকে দিতে হবে যদি সত্যিই তাদেরকে ছেড়ে দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের মানবাধিকার কর্মী তাদের মধ্য থেকে কেউ দাবি তুলছে যে না, সেনাবাহিনীকে স্পষ্ট করতে হবে, বিবৃতি দিতে হবে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কোন প্রেক্ষাপটে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক প্রশ্নটি আমারও এমনই, যে কি প্রেক্ষাপটে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেটি আসতে হবে স্পষ্ট করে। পাশাপাশি তাদেরকে কেন আইনের হাতে সোপর্দ করা হয়নি। কিন্তু আমার মনে হচ্ছে যে আসলেও সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দেয়নি, এটি একটি কৌশল। কারণ যে কৌশলের অংশ হিসাবে হয়তো আইন
শৃঙ্খলা বাহিনী তাদেরকে পর্যায়ক্রমে গ্রেফতার করবে বিভিন্ন জায়গা থেকে, যেমনটি আমরা দেখেছি পলক সহ অন্যদেরকে গ্রেফতার করেছে, আনিসুল হককে গ্রেফতার করেছে, সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে। এবং একই রকম প্রক্রিয়ায় যদি বিভিন্ন জায়গা থেকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ তারা যদি গ্রেফতার করে আর সেটা যদি সেনাবাহিনী বিভিন্ন জায়গায় নিয়ে দিয়ে আসে, সেটি হয়তো জনমনে একটা বিরাট সন্দেহ এবং বড় ধরনের প্রশ্ন জাগবে। কারণ ইতিমধ্যেই যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে পলক কিংবা সৈকত সরাসরি সেনাবাহিনীর হেফাজতে ছিল, এটি কিন্তু বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। কিন্তু তারপরে হঠাৎ করে তাদেরকে খিলক্ষেত থেকে বা সেনা কুঞ্জের যে সমস্ত আবাসিক এরিয়া আছে সেইখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি আইএসপিআরের পক্ষ থেকে কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি কৌশল। আমাদের হয়তো চিন্তার কোনো কারণ নাই যে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে, তাদেরকে আস্তে আস্তে হয়তো আইনের আওতায় আনা হবে এবং সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে। কারণ সঠিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো অস্পষ্টতা নয়, বাংলাদেশের আইনে তাদেরকে স্পষ্টভাবে সাধারণ জনগণকে দেখিয়ে কোনো গোপনীয়তা নয়, যেটি আমি গত পর্বের বিশ্লেষণেও বলেছি। আমরা আর অন্ধকারাচ্ছন্ন অস্পষ্ট কোনো ধরনের বিচার ব্যবস্থা দেখতে চাই না। এটা স্পষ্ট করে সাধারণ মানুষের কাছে দেখিয়ে যে কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কয়দিনের রিমান্ড করা হচ্ছে, তারপরে তাদের স্টেটমেন্ট, এগুলো স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হোক এবং বিচারটা হতেই হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের সেই দুর্বৃত্তায়নের রাজনীতি আবার কিন্তু ফেরত আসবে। তা আমি চাই না যে দলই আগামীতে ফেরত আসুক, বাংলাদেশ সরকারের দায়িত্বে আসুক না কেন, তারা বাংলাদেশের জন্য রাজনীতি করবে, বাংলাদেশকে নিরাপদের জন্য কাজ করবে, বাংলাদেশকে অনিরাপদ হিসাবে দুর্বৃত্তায়নের নরকে ঠেলে দিবে না। এটিই হলো আমার প্রত্যাশা এবং আমার মনে হয় এটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের প্রত্যাশা। দ্বিতীয় আরেকটি বিষয় আমাকে ভাবিয়েছে গত কয়েকদিন, কারণ আমরা দেখছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি করছে এবং তার সাথে ছাত্র জনতারা এখনও পর্যন্ত মাঠে রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং সেটার জন্য অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেমনটি চাপে রয়েছে, কারণ ছাত্র জনতার একটি প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাটাকে প্রতিফলন করার জন্য পাশাপাশি বাংলাদেশে এখনও পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতায় যে সমস্ত ষড়যন্ত্রকারী, বিশেষ করে এই পতিত সরকারের যে সমস্ত দোসররা এখনও রয়ে গেছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ খুঁজছে এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছে। প্রায় ম্যাক্সিমাম ষড়যন্ত্রই কিন্তু এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। ঠিক কয়েকদিন যাবৎ যেরকম 15ই আগস্টকে কেন্দ্র করে কিছু অঘটন আমরা দেখেছি, যে বিশেষ করে 15ই আগস্ট সেই ধানমন্ডির 32 নম্বরে বৃদ্ধাকে কান ধরে উঠবস করানো কিংবা একজনকে দিগম্বর করে নাচানাচিতে করানো, এগুলা অবশ্যই বাড়াবাড়ি ছিল। আমি ব্যক্তিগতভাবে সেটা সাপোর্ট করি না এবং সেটা নিন্দা জানাই। এবং আমি বলছি আমাদের প্রজন্ম 2024 যাদেরকে আমরা বীর হিসাবে আখ্যায়িত করছি, তারা অবশ্যই অনেক বিবেচনা ভাবে কাজগুলো করবে। কিন্তু একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা আমাদেরই সন্তান এবং আমাদের বাংলাদেশের মানুষ। তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে সবাই ফেরেশতা থাকবে, সবাই খুব ভালো থাকবে এরকমটি ভাবার কোনো কারণ নাই। তার মধ্যে থেকেও 2-1 ভুল করবে, কিন্তু সেই ভুলগুলাকে আমরা অনেক বড় করে দেখে ওদের যে ভালো কাজগুলা সেগুলোকে খুব ছোট করার যে আমাদের যে প্রবণতা, এটি কিন্তু খুবই দুঃখজনক এবং এটা আমার মনে হয় এটাও কিন্তু আমাদের জন্য বিপজ্জনক এবং এটা আমাদেরকে বুঝতে আরেকটি বার্তা দিচ্ছে যে আমরা আসলেও পরিবর্তন হতে প্রস্তুত নই। কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে বদলাতে হবে। এত রক্তপাত, এত সংঘাত, এত দুর্বৃত্তায়নের পরেও, সেটা আমি শুধু গত 16 বছরের কথা বলবো না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে যে রক্তপাত হয়েছে, যত মায়ের বুক খালি হয়েছে, যত ধরনের সংঘাত হয়েছে, দুর্বৃত্ত হয়েছে, যে যখন হয় তখন কিন্তু আমাদের কাছে খারাপ লাগে এবং আমরা ঘৃণা করি। কিন্তু খুব দ্রুতই আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, রাজনৈতিক স্বার্থের জন্য অন্ধভাবে দল দাস হয়ে আমরা কিন্তু সেগুলোকে আবার সাপোর্ট করে একই রকম কার্যক্রম করি। কিন্তু এইবার এত স্বাধীনতার 53 বছর পরে আমরা যেটাকে দ্বিতীয়বার বাংলাদেশ মুক্ত বলছি, এই মুক্ত স্বাধীন বাংলাদেশ
বাংলাদেশে দুর্বৃত্তায়ন ফিরে দেখতে চায় না। যত ছোটোখাটো ভুল ত্রুটি আমাদের এই প্রজন্ম করছে সেগুলোকে আমরা পরামর্শ দিয়ে তাদেরকে গঠনমূলক সাজেশন দিয়ে তাদেরকে কারেকশন করার চেষ্টা করি। নিশ্চয়ই আমি বিশ্বাস করি এত ভালো কাজের মধ্যে এইটি দু একটি খারাপ কাজ, এবং আমি দেখছি আমাদের সমন্বয়করা রাত দিন কাজ করছে, কষ্ট করছে। তারা কিন্তু গতকালকেই আমি দেখলাম যে পঙ্গু হাসপাতালে গিয়ে সেখানেও কয়েকজনকে তারা হাতে নাতে ধরেছে এবং তাদেরকে ডিসকারেজ করেছে, জনগণকে বলেছে যে এই ধরনের কার্যক্রম, অর্থাৎ তারা টাকা নিচ্ছিল, টাকা উঠাচ্ছিল, মানুষের চিকিৎসার কথা বলে, এবং সেটা খুব অস্বচ্ছ পর্যায়ে, এবং তারা সরাসরি কিন্তু ডিক্লেয়ার করেছে এই ধরনের কোনো কার্যক্রম আসলেও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা হয়নি। যার জন্য তারা এখন পর্যন্ত আমি মনে করি স্বচ্ছতার পরিচয় দিচ্ছে, এবং যদিও কোথাও কোনো ধরনের এই ধরনের অঘটন ঘটে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কিন্তু ওই ছোট ছোট যে বিষয়গুলো শঙ্কার বিষয় হলো ওইগুলাকেই কিন্তু যে সমস্ত ষড়যন্ত্রকারী ওরা আবার এই সোশ্যাল মিডিয়াতে বেশি করে প্রচার করছে, ওগুলা থেকে মজা নেওয়ার চেষ্টা করছে। ঠিক মজা নয়, তাদের খুব হাই হতাশ এখন দেখতে পাচ্ছি। যে দেশে এরকম 1000-এরও বেশি ছাত্র ছাত্রী থেকে শুরু করে জনতার প্রাণ গিয়েছে, কৃষক মজুর রিক্সাওয়ালা থেকে শুরু করে সবার প্রাণ গিয়েছে, সরাসরি স্ট্যান্ড গান থেকে শুরু করে শর্ট গান থেকে সরাসরি একদম 50 গজ বা 100 গজের কাছ থেকে মানুষকে পাখির মতো গুলি করে মারতে পারে, সেগুলা দেখে আমাদের বুক কাঁপেনি, এবং সেগুলা দেখে আমরা কিন্তু হাই হতাশ করিনি, কিংবা বলার কোনো সুযোগ আমাদের হয়নি, এবং আমরা সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ চোখ বন্ধ করে রেখেছিলাম। কিন্তু হঠাৎ করেই এখন আমি দেখছি আমাদের অনেক দরদি, খুবই ইন্টেলেকচুয়াল এবং অনেক সুশীল, তাদের এই যে দু একটা কোথায় কান ধরে উদ্বোস করে এসে, নিশ্চয়ই সেটা নিন্দনীয় এবং এটা সাপোর্ট করা যায় না, কিন্তু ওটা দেখে ওনারা হাই হতাশ একেবারে করে দেশ রসাতলে গেল সেটা নিয়ে স্ট্যাটাস দিতে শুরু করেছে। সেই জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, এবং তারই বা ধারাবাহিকতায় আমি আরেকটি জিনিস আজকেই দেখছিলাম এবং গতকালকেও দেখছিলাম, বিভিন্ন ধরনের যে সমস্ত সুশীলরা এতদিন ঘুমিয়েছিলেন বা যাদের এই 1000 তাজা প্রাণের রক্তও যাদের বুককে একটু কাঁপাতে পারেনি, ঠিক তারা এই যে ইশরাকের একটি বক্তব্য নিয়ে দেখলাম যে খুবই মাতামাতি করছে এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে যে ইশরাক কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বড় স্বৈরাচার হিসাবে বলছি এবং তাকে পদত্যাগ করতে বলছে। কিন্তু আমরা আসলে কতটা অন্ধ, দুঃখজনক হলো এটাই যে আমরা আসলে অন্ধ হতে হতে, দল দাস হতে হতে, এবং একদম নিজের অস্তিত্বকে বিলীন করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে আমাদের আসলেও কোনটার জন্য আমরা ব্যথিত হব কিংবা কোনটার জন্য আমরা আনন্দিত হব এই বোধটুকুও কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। তো আমি চাইবো আমরা আমাদের সঠিক বিবেকটা জেগে উঠুক, এবং আজকেই সুখবরটা হলো যে আমি দেখছিলাম বাংলা ভিশনে যে তারা ফেক নিউজ অর্থাৎ ইশরাকের কী ধরনের বক্তব্য ছিল এবং ইশরাকের ওই বক্তব্যটাকে কিভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। এত সংগ্রাম, এত জীবনদান, এত আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল তার চেয়েও বড় স্বৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি? অতএব এটাও জনগণ মানে না। আমার বিশ্বাস যে ছাত্র জনতা, বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে। ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয়ের এখন প্রথম দায়িত্ব এই যে গণহত্যা হয়েছে, যত গুম খুন নির্যাতন হত্যাকাণ্ড হয়েছে সেগুলার তদন্ত প্রথমেই শুরু করা, মামলার ব্যবস্থা করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। তো এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবে তাদেরকে আগে সেটি প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা ওনার বক্তব্যে হতাশ হয়েছি। উনি এখন আওয়ামী লীগকে দ্রুততম সময়ে পুনর্গঠন রিহ্যাবিলিটেশনের কথা বলেছে। এটা বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, এটা আমরা মানি না তার এই বক্তব্য। দ্বিতীয়ত উনি বলেছেন যে রাজনীতি আগামী দিনে করা কষ্টকর হয়ে যাবে। এই বক্তব্যের সাথেও আমি অত্যন্ত জোরালোভাবে দ্বিমত পোষণ করছি। ওনার যদি বক্তব্য থাকে যে অপরাজনীতি বা চাঁদাবাজির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, তাহলে সেটা বলা উচিত ছিল যে আগামী দিনে সেই সকল অপরাধমূলক কর্মকাণ্ড করা কঠিন হয়ে যাবে। কিন্তু তিনি যে ভাষায় বলেছেন
তাতে মনে হচ্ছে রাজনীতিবিদদের উপর ওনার ক্ষোভ রয়েছে, উনি রাজনীতিবিদদের শায়েস্তা করতে চাচ্ছেন। তাহলে যে এত সংগ্রাম, এত জীবনদান, এত আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল তার চেয়েও বড় স্বৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি? বিষয়টির নজরে আসলে সাথে সাথেই এর প্রতিবাদ জানান ইঞ্জিনিয়ার ইশরাক। গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন তিনি। পাশাপাশি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেদিনের মূল বক্তব্যটিও শেয়ার করেন তিনি। সেদিনের সেই বক্তব্যকে বিকৃত করে এবং বিকৃত টাইটেল যোগ করে আওয়ামী পরাজিত শক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস ও আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। বহু বছর ধরে ডক্টর ইউনূসের ভক্ত উল্লেখ করে বিবৃতিতে প্রফেসর ইউনূসকে নিয়ে তার অবস্থানও তুলে ধরেন বিএনপির এই নেতা। এসব গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশবাসীকে বিভিন্ন ধরনের অপপ্রচার নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপির তরুণ এই নেতা। যাতে আমি খুবই মর্মাহত হয়েছি, তীব্রভাবে এর প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আওয়ামী স্বৈরাচারী সরকারের দোসররা আমার এই বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে। এই বিকৃত বক্তব্য আমার নয়, আমি সম্পূর্ণ বক্তব্য ইতিমধ্যেই আমার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমার অবস্থান স্পষ্ট করে বলতে চাই, আমি বহু বছর আগে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন বড় ভক্ত। আওয়ামী পরাজিত গোষ্ঠী ও তাদের দোসররা এখন বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে এবং নানা অপকৌশলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। এ ব্যাপারে দেশবাসীকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। একই সাথে যারা এমন নোংরা কাজ করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। গত ১৩ আগস্ট রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরে গিয়ে তাদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেখানে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কথাও বলেন তিনি। পরে মন্দির থেকে বের হওয়ার পথে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার করা বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি প্রায় ৩ মিনিটের একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে বিকৃত করে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি মনে করি যে এই সমস্ত করে কোনো লাভ নাই। দেশটাকে সঠিকভাবে সামনের দিকে সংস্কার করে সুন্দর রাজনীতির সূচনা যদি আমরা করতে চাই, আমাদেরকে সবাইকে অ্যাটলিস্ট আমরা যারা অন্ধতার ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি এবং ভালো কাজের সাথে থাকতে চাই, তাদেরকে একদম মনে প্রাণে সহযোগিতা করতে হবে। আমাদের এই বাচ্চাদের এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে প্রত্যেক মানুষই কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করি এবং সেটাতে আমাদের পার্টিসিপেশন আছে। তো সেই দলীয় ফোরামেও আমাদেরকে বলতে অভ্যাস করতে হবে যে কাজটা সঠিক সেটাকে সঠিক, যে কাজটা অন্যায় সেটাকে অন্যায়, সেটা বলার অভ্যাস করতে হবে। আমি জানি এটা আমাদের জন্য খুব কঠিন কাজ, কারণ আমরা সেটা তো অভ্যস্ত নেই দীর্ঘদিন, হঠাৎ করে হয়তো পুরোটা পারবো না, কিন্তু সবাই যদি একটু একটু করে চেষ্টা করে তাহলেই কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশের রাজনীতি নিঃসন্দেহে ভালো জায়গায় যাবে ভবিষ্যতে, এবং আমাদের এই রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে তাদের আর এই দুর্বৃত্তায়নের রাজনীতি করতে পারবে না। যদি এই প্রজন্মকে রাজনীতিতে তারা চায় এবং আগামী বাংলাদেশ প্রজন্মের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যদি তারা সত্যি আমাদের রাজনীতিবিদরা সামনের দিকে আগিয়ে নিতে চায়, তাহলে রাজনীতি সেই আমাদের পুরনো রাজনীতি থেকে বেরিয়ে আসতেই হবে। নতুনভাবে বাংলাদেশের রাজনীতি দলগুলোকে তাদের রাজনীতিকে সাজাতে হবে, এবং যে রাজনীতি হবে কেবলই বাংলাদেশের, যে রাজনীতি হবে বাংলাদেশের মানুষের জন্য, যে রাজনীতি কোনো দুর্বৃত্তায়ন, দুর্নীতি এবং কুশাসন, আমি বলবো যেটাকে ব্যাড গভর্নেন্স বা পোর গভর্নেন্স, সেগুলোর দিকে থাকবে না। হয়তো 100% ভালো করতে পারা যাবে না, কিন্তু একটি সুন্দর রাজনৈতিক সূচনার মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রচেষ্টাই থাকবে। সবাই চেষ্টা করবে, আস্তে আস্তে আমাদের দেশের রাজনৈতিক উন্নয়ন ঘটবে। এই ছিল আজকে আমার ফিল্ম বাংলা ভয়েসের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে একেবারেই ব্যক্তিগত বিশ্লেষণ। হয়তো আপনাদের কারো কারো ভাল লাগবে, আবার কারো কারো প্রচণ্ড খারাপ লাগবে, কিন্তু কিছু করার নাই। আমি সত্যি কথাটাই বলতে চাই, আমাদের বাংলাদেশিকে সুন্দর দেখতে চাই, আর কোনো ধরনের দুর্বৃত্তায়ন দেখতে চাই না। অবসান হোক বাংলাদেশের দুর্বৃত্তায়নের রাজনীতি, সূচনা হোক সুন্দর রাজনীতি, সুশাসন, আগামীর বাংলাদেশ নিরাপদ হোক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
নিউজ।